তাই অটো নিয়ে গন্তব্যের দিকে ছুটে চললাম। অটোতে আমরা উঠে বনমালীপাড়া স্টপেজের নাম বললাম। চাকদা বনমালীপাড়াতে এই অটো আমাদেরকে নামিয়ে দেবে। রাস্তা আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে, তাই যেতে খুব একটা অসুবিধা হলো না। আর তাছাড়া চারপাশের গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে এই যাত্রাটা খুব একটা অসুবিধাজনক হবে বলে আমার মনে হয়। চারপাশে সবুজের প্রান্তর, তার মাঝখান দিয়ে রাস্তা ছুটে চলেছে চাকদা বনমালীপাড়ার উদ্দেশ্যে। কিছুটা দূর গিয়ে চাকদা বনমালীপাড়ার মোড়ে নেমে এখান থেকে আমাদের পায়ে হেঁটে যাত্রা শুরু হলো। রাজবাড়ির উদ্দেশ্যে যেতে লাগলাম। পাকা রাস্তা একটা সময় শেষ হয়ে গেল এবং তারপর কাঁচা রাস্তা ধরে আমরা যেতে লাগলাম। রাস্তায় রাজহাঁসের দল চোখে পড়ল, যারা কাদা জলের মধ্যে খেলা করছে। বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি রায়বাড়ি। ওই যে পেছনে দেখা যাচ্ছে, তো রায়বাড়ির ভেতরে যাব। তো এইটা হচ্ছে সেই মুখটা যেখান থেকে রায়বাড়ি যাওয়ার সব থেকে শর্টেস্ট রাস্তা। তো এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাব রায়বাড়ির দিকে। রহস্য ও ঐতিহ্য সিরিজের এই পর্বে তোমাদেরকে এই চাকদার রাজবাড়ির সম্পর্কে সম্পূর্ণ বিবরণ দেব। এই রাজবাড়ির কাছে পৌঁছে প্রথমটাতে একটু আনন্দ হয়েছিল ঠিকই, কিন্তু তারপরে একটা দুঃখ অনুভব করলাম। কেননা এককালে যে রাজবাড়ি জাঁকজমকপূর্ণ হয়ে উঠত, আজ সেই রাজবাড়ি কালের বিবর্তনে একেবারে মাটির সাথে মিশে যেতে আর কিছুদিনই বাকি। 1684 খ্রিস্টাব্দে এই রাজবাড়িটি নির্মাণ করা হয়েছিল। শোনা যায় মুর্শিদাবাদ থেকে মজুরেরা এসে এই রাজবাড়িটিকে অনেক দিন ধরে তৈরি করেছিল। এই রাজবাড়িতে মোট 24টা কুঠুরি বা ঘর রয়েছে বলে জানা যায়। এটি একটি একতলা বাড়ি। এখানকার সানসেটগুলো বার্মাটিক শাল ও সেগুন গাছের তৈরি। এটি হলো তখনকার দিনে ঠাকুর ঘর। এখানে এটি একটি সিংহাসন দেখতেই পাচ্ছ তোমরা, অনেক পুরনো, এটা তৈরি হয়ে রয়েছে। আর এইখানেই আগে পুজো করা হতো। তো এখানকার যে নিকুল দেবতা ছিলেন, তো তার এখানে পুজো করা হতো। এই বাড়ির সম্বন্ধে জানা কিছু বরিষ্ঠ মানুষের সাথে কথা বলে জানা যায়, এই বাড়িটিতে মোট 24টি কুঠুরি ছিল বা ঘর ছিল। তার মধ্যে 2টি পালকির ঘর ছিল। এখানে মস্ত বড় 2টি পালকি রাখা থাকত, যার একটিতে 6 জন বেহারা এবং অন্যটিতে 8 জন বেহারা নিযুক্ত থাকত। জায়গায় জায়গায় পলেস্তেরা খসে পড়েছে এবং কড়িকাঠের জায়গায় জায়গায় ফাটল দেখা দিয়েছে। আর ঘরের কথা তো বলাই বাহুল্য, একেবারে জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই ঘরটি। এই ঘর থেকে বেরিয়েই দেখা মিলল এই মহাশয়ের। এটি হলো ইন্ডিয়ান মনিটর লিজার্ড, বা বাংলায় যাকে গোসাপ বা গুইসাপ বলা হয়। সেটিকে উপেক্ষা করে কিছু দূর যেতে একটি প্রকাণ্ড ঘর চোখে পড়ল। এখানেও সেই একই অবস্থা, কোনো মতে ছাদটিকে টিকিয়ে রেখেছে এই প্রাচীন কড়িকাঠগুলি। জায়গায় জায়গায় আগাছার শিকড় গ্রাস করে চলেছে বাড়িটাকে। একটি জায়গাতে তো আগাছা প্রায় ঘরের মধ্যেই ঢুকে পড়ে, আর তার পাশ দিয়েই একটি ফাটল দেখা দিয়েছে। গল্প কথায় শুনেছিলাম যে পুরাতন বাড়িতে চোরা কুঠুরি থাকে, আজ সেটা সচক্ষে দেখলাম। এই বাড়িটি কোনো রকমে যেন অস্তিত্বকে টিকিয়ে রেখেছে আগাছাগুলোর সাথে লড়াই করে, সেটা এখানে এসে বেশ বুঝতে পারি। এরপর ধীরে ধীরে আমরা গর্ভগৃহের দিকে রওনা দিলাম। পুরনো বাড়িতে গর্ভগৃহ থাকতো, এটা আমরা সকলেই জানি। তো এই বাড়িও তার ব্যতিক্রম নয়। এই রায়বাড়িতেও কিন্তু গর্ভকুঠুরি ছিল, যেখানে কিছু স্টক করা হতো, স্টক রুমের মতো যেটাকে বলা যেতে পারে। তো এইটা হচ্ছে সেই ঘরটা, আর এইখান থেকে বেরিয়ে এইটি হচ্ছে চোরা কুঠুরি।
এখানকার কিছু বয়স্ক মানুষের মুখে এটিও শোনা যায় যে এখানে নাকি অনেক গুপ্তধনও পাওয়া গেছে, যদিও সে ব্যাপারে জোর করে বলার মতো কিছু নেই, কেননা তার প্রমাণও আমাদের হাতে নেই। যদি কোনো সময় যদি কোনো প্রবলেম হতো বা কোনো কিছু, তো সে এখান থেকে বেরোনোর একটি রাস্তা ছিল। এখন যদিও সেই গেটটা নেই, তবুও তোমরা একটা আন্দাজ করতে পারবে এই হচ্ছে সেই পেছনের রাস্তা। এই রাস্তা ধরে সেই সময় জমিদারদের যে বাগান ছিল, সে প্রকাণ্ড বাগান টপকে পালিয়ে যাওয়ার একটি রাস্তা ছিল। এই বাড়িটির নাম রায় জমিদার বাড়ি হয় স্বর্গীয় জমিদার শ্রী কেদারনাথ রায় নামে। তার বংশধর ছিলেন স্বর্গীয় ধীমান রায় এবং তার জ্যেষ্ঠ পুত্র তলা রায় এই রায় জমিদার বাড়িটি তৈরি করেন। তার ভাই অর্জুন রায়, বলয় রায় এবং নেপাল রায়ও এই জায়গাতেই থাকতেন। এবার চলো যাওয়া যাক এই বাড়ির ছাদে। একটি সরু সিঁড়ি দিয়ে ওপরে ছাদে উঠে গেলাম। তারপর দৃশ্যটা যেন একদম অন্যরকম হয়ে গেল। প্রকাণ্ড একটি ছাদ, আর ছাদ দিয়ে পুরো জায়গাটাই দেখা যায়। ছাদ থেকে দেখতে পেলাম জঙ্গলের মধ্যেই বাড়ির কিছুটা অংশ এক নরকঙ্কালের মতো যেন দাঁড়িয়ে রয়েছে। পুরাতন বাংলায় একটি প্রাচীন প্রবাদ রয়েছে, মানুষ হলো গৃহের আত্মা। যেই গৃহে মানুষ থাকে না সেটি মনে হয় আত্মাহীন। সেই কথাই যেন বারবার বুঝিয়ে দিল এই রাজবাড়ি। চারপাশ আগাছায় আবৃত এবং তার মাঝখানে ফাটল বিশিষ্ট এই ছাদটি দিয়ে চলা অত্যন্ত বিপজ্জনক। ছাদের একটি ভাঙা অংশ দিয়ে চোখ ফেরাতেই দেখতে পেলাম রাজবাড়ির আরো কিছুটা অংশ জঙ্গলের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। কিছু বরিষ্ঠ মানুষের মুখ থেকে জানা গেল এই প্রকাণ্ড ছাদেই নাকি এককালে জলসা বসত এবং জমিদার আমোদ প্রমোদের জন্য এই ছাদটিকে ব্যবহার করতেন। এই ছাদ থেকে দক্ষিণ দিকে দেখতেই নিবিড় ঘন জঙ্গল চোখে পড়ল এবং তার পাশে একটি অসংরক্ষিত পুকুর চোখে পড়ল। এটি রাজ পরিবারেরই পুকুর, এটি জানতে অসুবিধা হলো না। এবার এই ভাঙা সিঁড়ির জায়গা দিয়ে ধীরে ধীরে নিচে নেমে যাওয়ার পালা, কেননা যখন তখন এটি ভেঙে পড়তে পারে। তাই ধীরে ধীরে নিচে যাওয়ার আগে ভালো করে দেখে নিলাম এদিক ওদিকটা। তারপর বাড়ির পশ্চাৎ ভাগটার দিকে যেতেই নিবিড় ঘন জঙ্গলের ছায়ার মধ্যে গিয়ে পড়লাম। চারপাশে সবুজে সবুজ, তার মধ্যে বাড়ির পশ্চাৎ ভাগটা আমাদের দৃষ্টিগোচর হলো। এখানেও সেই একই অবস্থা, বাড়ির খালি অংশগুলো যেন ভূতের মতো দাঁড়িয়ে রয়েছে। এরপর যেদিক থেকে যাত্রা শুরু করেছিলাম সেদিকেই ফিরে চললাম, এই প্রাচীন ইতিহাসকে সাক্ষী রেখে। ফাইনালি বন্ধুরা, এখানেই আমরা ভিডিওটাকে ক্লোজ করছি। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত হলো। তো তোমাদের কেমন লাগলো এই আজকের অ্যাডভেঞ্চারটা? সমস্ত কিছু তোমাদের তথ্য দেওয়ার চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্টস করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা এতদিন ধরে আমার সাথে রয়েছে, যারা সাবস্ক্রাইব করেছো, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিও। তো এরকমই আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে আসবো, প্রতিটা রাজবাড়িতে পৌঁছানোর চেষ্টা করব। তা আজকের এই ভিডিওটা সম্বন্ধে যদি কোনো স্পেশাল কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্টস বক্সে তোমার মূল্যবান কমেন্টস দিয়ে সাহায্য করো। তো আজকে ফাইনালি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।